আমার কথা হচ্ছে একজন সাংবাদিক বিজেপির মিছিলে গিয়ে যদি বিজেপির সাথে স্লোগান দেয়, সে তারপরে নিজেকে নিরপেক্ষ বলে, আমি বাবার জন্মে শুনিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা খালা, মমতা ফুপা খালা, মমতার মুখ হারপিক দিয়ে পরিষ্কার করা উচিত, এই সব ভাষা শুনতে। তারপরে বিজেপি কোনোদিন আশা করতে পারে না আমি বিজেপি নেতাদেরকে সম্মান দিয়ে কথা বলবো। যদি শুভেন্দু অধিকারী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা খালা বলে, আমিও শুভেন্দু অধিকারীকে শুভেন্দু কাথির বেটা বলেই ডাক। যতই করো হামলা, আবার জিতবে বাংলা, বিজেপি আবার তোরা ঠেলা সামলা। থ্যাংক ইউ আসার জন্য। অনেক দিন ধরে আমরা কথা বলছি, তারপর ফাইনাল টাইমটা আমাদের হলো, বসতে পারলাম পডকাস্টে। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড তোমার সাথে আমার বসার ইচ্ছে ছিল, কারণ তুমি ইউথের মধ্যে খুবই ইয়াং, যে পলিটিক্স নিয়ে ফেসবুকে কন্টেন্ট করছো। সো এটা যারা ইয়াং পলিটিক্সে উপর ইন্টারেস্ট রাখছে, তো তাদের জন্য খুব ভালো হবে তোমার সাথে তোমার এই পডকাস্টটা দেখে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর রিতম করের পডকাস্ট যারা দেখেন প্রতিনিয়ত, সেই সকল ভিজিটার্সদের, সকল ভিউয়ার্সদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে টপিকসে যাওয়ার আগে তো আমার কিছু কোশ্চেন্স ছিল, তো সেগুলি কভার করবো। আর কিছু আমার স্পেশাল টপিকসও আছে, ওগুলোতেও যাবো। তো স্টার্টিং করছি 26-এ কি মনে হচ্ছে, এটা দিয়ে একটু স্টার্ট করি। 26-এ আলাদা করে মনে করার কিছু নেই। যেই ছাত্র সারা বছর পড়াশোনা করে সে পরীক্ষা নিয়ে ভয় পায় না। ফলে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা 24 ঘন্টা 365 দিন মানুষের পাশে থাকে, মানুষের কাছে থাকে, মানুষের সাহায্য করে, দল মত ধর্ম বর্ণ জাতপাত সবকিছু নির্বিশেষে। ফলে উই আর ভেরি মাচ কনফিডেন্ট 2026-এর বিধানসভা নির্বাচনে 2011, 2016, 2021-এর প্রত্যেকটি মার্জিনকে রেকর্ড ব্রেক করে আমরা 2026-এর নির্বাচনের পরে আপনারা দেখতে পাবেন নিশ্চিতভাবে আমরা আবার সরকারে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং বিজেপিকে আমরা কোথায় দেখতে পাবো আমরা জানি না। কিন্তু এক্ষুনি তুমি যে কথাটা বলে তৃণমূল কংগ্রেস মানুষকে সাহায্য করে, এই সাহায্যটা কি মাঝে মাঝে ক্ষতি হয়ে যায় মানুষের জন্য? কিরকম? এরকম অনেক কিছুই আছে, যেমন আমরা আরজি কর দেখতে পারি, আরজি করে লুফল দেখতে পারি, তারপর টিএমসির ভিতরে করাপশন আমরা অনেকটা দেখতে পারি। আমি খুব স্পষ্টভাবে একটা কথা বলে রাখি, ওমেন সেফটি আমাদের বাংলাতে এখন একটা নতুন টার্ম চলে এসেছে, বাংলাতে ওমেন সেফটিটা খুব প্রবলেম। যারা সবচেয়ে বেশি উমেন সেফটি নিয়ে কথা বলে, বাংলায় উমেন সেফটি নেই, মহিলারা সুরক্ষিত নয়, যারা সবচেয়ে বেশি বলে তাদেরই দিল্লির সরকার এনসিআরবি রিপোর্টে কলকাতাকে সবচেয়ে সুরক্ষিত শহর বলে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সবার আগে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলা উচিত। এনসিআরবি ডেটাকে তারা নিজেরা চ্যালেঞ্জ করছে। এনসিআরবি ডেটা আমাদের ডেটা নয়, এটা কেন্দ্রীয় সরকারের ডেটা। এনসিআরবি ডেটা যখন স্বয়ং বলে দিচ্ছে যে কলকাতা শহর ভারতবর্ষের মধ্যে সব থেকে সুরক্ষিত শহর, সেই জায়গায় আমাদের কিছু বলার আর বাকি থাকে না। আর আরজি করের কথাটা যেহেতু তুমি বললে, 1 বছর আগের ঘটনা, প্রায় 1.5 বছর হতে চললো। অত্যন্ত নারকীয় ঘটনা, অত্যন্ত নিন্দনীয় ঘটনা, এবং যারা যারা এর সাথে যুক্ত ছিল প্রত্যেককে যাতে যথাযথ শাস্তি দেওয়া হয় এই আবেদন আমরা প্রথম দিন থেকে করে এসেছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সরকার যে এরকম একটা নারকীয় ঘটনা ঘটার পরে পশ্চিমবঙ্গে অপরাজিতা বিল নিয়ে এসেছিল, এবং খুব সুন্দরভাবে আমরা দেখতে পেলাম এই অপরাজিতা বিল নিয়ে আসা সত্ত্বেও রাজ্যপাল সেটাতে কোনো মতে সিগনেচার করলো না। যখন স্বয়ং রাষ্ট্রপতির কাছে এই বিল গেল, রাষ্ট্রপতি এই বিলে সিগনেচার করলো না। আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে বলে দিয়েছিল যে প্রত্যেকটি রাজ্যে এরকম একটা করে বিল যদি আসে, প্রত্যেকটি রাজ্যের উন্নয়ন হবে, প্রত্যেকটি রাজ্যে আমরা রেপ পুরোপুরি আমরা বন্ধ করে দিতে পারবো কোনোদিনই বলতে পারি না, কারণ এরকম মানসিকতা কতজনের মানুষের বন্ধ হবে আমরা জানি না। কিন্তু একজনকে যদি এরকম বিলের আওতায় এনে শাস্তি দেওয়া যায়, 10 জন এরকম ভুল করার আগে 10 বার করে ভাববে। ফলে কিছুটা হলেও রেপের সংখ্যা বা এরকম নারকীয় ঘটনার সংখ্যা কমবে। তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশ 24 ঘন্টার কম সময়ের মধ্যে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেই আরজি করের পরিবারের সদস্যদের বলেছিল যে আপনারা 7 দিন সময় দিন, পুলিশ যদি কিছু না করতে পারে আমি দায়িত্ব নিয়ে নিজের হাতে এই কেস সিবিআই এর হাতে তুলে দেবো। বিজেপি সিপিএম এর সেই মুহূর্তে কথায় তারা
হয়তো বেশি লাফালাফি করেছিল, ভুল বোঝানো হয়েছিল, এবং তারপরে আমরা দেখতে পেলাম সেই মা বাবারা, সেই অভয়ার মা বাবাদেরকে জোর করে কিছু বলানো হলো, যেখানে মনে হলো যে রাজ্য সরকার তাদের সাথে কোঅপারেট করছে না। সিবিআইয়ের কাছে কেসটা গেল। সেই সঞ্জয় রায়, যেই সঞ্জয় রায়কে 24 ঘন্টার মধ্যে রাজ্য সরকারের পুলিশ ধরেছিল, সেই সঞ্জয় রায়কে প্রধান অভিযুক্ত বলে চার্জশিট ফ্রেম করলো সিবিআই 56 দিন পরে। যেই কাজ রাজ্য পুলিশের করতে 24 ঘন্টার কম সময় লাগলো, সেই কাজ, একই কাজ, একই মানুষকে ধরতে, একই মানুষের বিরুদ্ধে চার্জশিট ফাইল করতে সিবিআই এর সময় লাগলো 56 দিন। ফলে কোন জায়গা থেকে কি হয়েছে, এবং পরবর্তী সময় আমরা বারবার করে দেখতে পেয়েছি যেভাবে পলিটিক্যালি মোটিভেটেড কাজকর্ম তার মা বাবাকে দিয়ে করানো হয়েছে। এখন আজকের দিনে দাঁড়িয়ে কটা নেতা আরজি করকে নিয়ে কথা বলছে, আজকের দিনে দাঁড়িয়ে কটা জুনিয়র ডাক্তার যারা সেই মুহূর্তে সবচেয়ে বেশি ওখানে লাফালাফি করেছিল, তারা কতজন আরজি কর নিয়ে কথা বলছে, তাদের তো এখন নতুন নতুন সব কেচ্ছা বেরিয়ে আসছে। ফলে এখানে আমরা তৃণমূল কংগ্রেসকে কোনো মতেই দোষারোপ করতে পারি না। যারা করছে তারা নিজেদের রাজনৈতিক রুটি শাখার জন্য করছে, এবং তৃণমূল কংগ্রেসের সরকার, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বাংলার মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে আরজি করের পরিবারের সদস্যদের পাশে ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। কিন্তু আমরা অনেক কিছু দেখেছি যে তৃণমূলের আন্ডারে, যেমন অনেক আমাদের বাইরের স্টেটরা বলে যে কলকাতার বা ওয়েস্ট বেঙ্গল এখন কাশ্মীরে পরিণত হচ্ছে, মুসলিমকে সাপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় বেশি করছে। তো এটা নিয়ে তোমার কি মতামত? আমি কোট আনকোট বলছি, যেই মূর্খরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান হিন্দু বিরোধী হিসেবে সাজিয়ে দিতে চায়, দাগিয়ে দিতে চায়, তারা একবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে তৈরি দীঘার জগন্নাথ ধাম ঘুরে আসুক। তারা এটা বুঝতে পারে না, জগন্নাথ ধাম তো পুরীতে রয়েছে, আবার একটা নতুন করে জগন্নাথ ধামের দরকার কি রয়েছে? এই প্রশ্নটা যখন সেই মুহূর্তে, আজকের দিনে দাঁড়িয়ে যারা এই প্রশ্নটা করছে, তারা সেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিল শিলান্যাসের সময়। ফলে আমি সেই নিয়ে কিছু বলছি না, আমি তোমার কথাতেও আসবো। তার আগে আমি তোমাকে বলে রাখি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান হিন্দু বিরোধী হিসেবে দাগিয়ে দিতে চায়, তাদের জানা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে শিলিগুড়ির বুকে মহাকাল ধাম তৈরি হচ্ছে। তাদের জানা উচিত দীঘার জগন্নাথ ধাম আমাদের সরকারের আমলে তৈরি হয়েছে। নিউ টাউনে আমরা দেখতে পাচ্ছি দুর্গাঙ্গন তৈরি হচ্ছে। প্রত্যেকটা ক্লাবকে দুর্গাপূজার সময় যে অনুদান দেওয়া হয়, সাহায্য করা হয়, সেটা করোনার সময় থেকে শুরু হয়েছে, এবং করোনা চলে যাওয়ার পরেও সেই জিনিসকে আমরা এখনো বন্ধ করে দেইনি। ফলে এইটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, স্পষ্টভাবে বুঝতে হবে, যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান বিরোধী হিসাবে, হিন্দু বিরোধী হিসেবে দাগিয়ে দিতে চাইছে, তারা এইসব জায়গা ঘুরে আসুক। আর যারা বারবার করে হিন্দু বিরোধী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দাগিয়ে দিতে চাইছে, তারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকেই রাজনীতি করেছে। ফলে তাদেরকে নিয়ে খুব একটা মাতামাতি করার রুচিবোধ আমার নেই। না, কিন্তু তারা, তুমি যার কথা বলছো আমি তার নামটা মেনশন করেই বলছি, শুভেন্দু অধিকারী অনেক মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেক কথা বলে। তো এটা নিয়ে শুভেন্দু অধিকারীর একটা ক্ষোভ হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, তো সেই দিকে আমরা যাব না। বাট শুভেন্দু অধিকারীর এক সময় টিএমসির অন্যতম মুখ ছিল, তো সেখান থেকে তার এরকম একটা ড্রাস্টিক চেঞ্জের ব্যাপারটা যদি তুমি একটু বলো, ব্যাপারটা কিছু তোমার কি? ড্রাস্টিক চেঞ্জ, ভাজপা ওয়াশিং মেশিনে ঢুকে সে নিজেকে পরিষ্কার করতে গেছে। কিন্তু তার আগে আমি বলে রাখি, শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর থেকে যেই সব বিজেপির কর্মীরা বারবার করে মনে করে যে শুভেন্দু 2026-এর বিধানসভা নির্বাচনের পরে মুখ্যমন্ত্রী হবে, আমি ভাই সেই সব বিজেপির কর্মীদেরকে একটা জিনিস স্পষ্ট করে আবার বলে রাখতে চাই, যে করোনার সময় শুভেন্দু অধিকারী হ্যান্ড ওয়াশ দিয়ে এতবার করে হাত ধুয়েছে, ওর হাত থেকে মুখ্যমন্ত্রী হওয়ার রেখা উঠে গেছে। ফলে ও আর যাই হয়ে যাক না কেন মুখ্যমন্ত্রী হতে পারবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা আমি তোমাদেরকে বলি, শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছি হাতে কাগজে মুড়িয়ে সিঙ্গারা নিতে, না 5 লক্ষ টাকা নিতে। আজকে যদি আমরা সেই কথা বলি বিজেপির কর্মীদেরকে, তারা সেটা স্বীকার করবে না। কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে এই সব বিজেপির নেতারা বড় করে প্রজেক্টর লাগিয়ে শুভেন্দু অধিকারীকে হাতে কাগজে মুড়ে টাকা নিতে দেখিয়েছিল বিজেপির পার্টি অফিসে। আর আজকে সেই দলের গিয়ে সবচেয়ে বড় পদে বসেছে। একটা জিনিস খুব স্পষ্ট, ভারতীয় জনতা পার্টিতে যে যত বড় চোর, যে যত বড় ডাকাত, যে যত বড় তোলাবাজ, তার তত বেশি প্রমোশন, তার তত বড় পদ। এবং ভারতীয় জনতা পার্টিতে যে যত বড় বাংলা বিরোধী, সে তত বড় পদ নিয়ে বসবে। যার চরিত্র যত খারাপ, সে তত বড় পদে যাবে। তো বিজেপিকে নিয়ে বা শুভেন্দু অধিকারীকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। শুভেন্দু বিজেপিতে গেছে নিজেকে ইডি সিবিআই থেকে বাঁচানোর জন্য, অথচ আমরা দেখতে পাচ্ছি বাংলার মানুষ শুভেন্দুকে কি করে সব জায়গায় তাড়িয়ে বেড়াচ্ছে। আর একটা জিনিস আমি তোমাকে খুব স্পষ্ট করে বলে রাখি, 2026-এর বিধানসভা নির্বাচনের পর
যেই সব মিডিয়ার কারণে আজকে শুভেন্দু অধিকারী বেঁচে আছে, শুভেন্দু অধিকারীর অস্তিত্ব আছে, সেই সব মিডিয়াও শুভেন্দু অধিকারী 2026-এর নির্বাচনের পরে কোনোভাবে পাত্তা দেবে না। তাই শুভেন্দুকে আমরা তারপর আর কোথাও খুঁজে পাবো না। না, কিন্তু যদি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বাই চান্স হয়ে যায়, বাই চান্সের কোনো গল্পই নেই, মানে গাছে কাঁঠাল গোফে তেল। আমি তো বললাম, হাতে এতবার করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়েছে, হাতের থেকে মুখ্যমন্ত্রী হওয়ার রেখা উঠে গেছে। ফলে ও যাই হয়ে যাক না কেন, ও পরের বার বিরোধী দলনেতাও হতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, তুমি ইলেকশনের পরে আমার সাথে আবার পডকাস্ট করে এগুলো আর্কাইভ করে রেখে দাও, তুমি এই জিনিসগুলো চালিও। 2026-এর বিধানসভা নির্বাচনের পরে ভারতীয় জনতা পার্টির 50-এর নিচে আসন আসছে। আচ্ছা, এটা কিন্তু আমি অন দ্য রেকর্ড করে রাখছি। একদম যদি 1-2 নাম্বার বা কম কিছু আসে, আমি কিন্তু এটা প্লে করবো আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। আচ্ছা, তাহলে এটা আমি শর্টস হিসেবে আমি করে রাখবো, একদম। শর্টস হিসেবে আমি প্লে করবো। একদম। ওকে, তো এবার আসছি রিসেন্ট কেস। আমরা দেখতে পেলাম যে কলকাতাতে যখন মেসি আসলো, ইনফ্যাক্ট মেসি অন্যান্য শহরেও গিয়েছে, হায়দ্রাবাদ, দিল্লি, বম্বে। ওখানে যেইভাবে একটা ইভেন্ট প্রপার ভাবে করা হলো, যেখানে সরকার যেইভাবে তাদের ইভেন্ট পুলিশরা যেভাবে করলো, ইনফ্যাক্ট আমরা এটাও দেখেছি যে অডিয়েন্সরা মুম্বাই পুলিশকে থ্যাংক ইউ জানিয়েছে ক্রাউড করে। সো আমাদের কলকাতাতে যতবারই এরকম বড় বড় ইভেন্ট হয়েছে না কেন, ততবারই আমরা ফেল হয়েছি। তো এটার পিছনে কারণটা কি হয়েছে? না, মেসি তো প্রথমবার কলকাতায় এসছে এমনটা নয়, মেসি আগেও কলকাতায় এসছে। মদন মিত্র তখন স্পোর্টস মিনিস্টার, আমরা খুব সুন্দরভাবে সেই প্রোগ্রাম দেখেছি। এবং অনেক সময় অনেক ইন্টারন্যাশনাল স্টাররা কলকাতায় এসছে, বাংলার নানান প্রান্তে গেছে, কখনো এরকম কিছু দেখিনি। একটা অপরিকল্পিত ঘটনা ঘটেছে, রাজ্য সরকার এই প্রোগ্রামের ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল না। এটা বারবার করে আমরা বলেছি। একটি প্রাইভেট কোম্পানি, প্রাইভেট ম্যানেজমেন্ট কোম্পানি, যেই কোম্পানির অধীনে আমার মনে হয় শতাদ্রু দত্ত বলে কেউ একজন ছিলেন, সে এখন জেলে আছেন, কাস্টাডিতে আছেন। তার অধীনে যে প্রাইভেট ম্যানেজমেন্ট কোম্পানি, তারা সবকিছু ম্যানেজ করেছে। মুখ্যমন্ত্রীকে সেখানে গেস্ট হিসেবে ডাকা হয়েছিল, মিনিস্টারদেরকে সেখানে গেস্ট হিসেবে ডাকা হয়েছিল, তারা সেখানে যাবেন বলে ঠিক করেছিলেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যা যা ঘটনা ঘটেছে, এই নিয়ে আমি কি বলবো এখানে, এই নিয়ে শতাদ্রু দত্ত বা তাদের যারা ম্যানেজমেন্ট টিম আছে তাদের বলা উচিত। এবং আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেইখানে দাঁড়িয়ে দেখেছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেইখানে দাঁড়িয়ে টুইট করে ক্ষমা চেয়েছেন। যেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বেও এটা ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনেও এটা ছিল না, একটি প্রাইভেট ম্যানেজমেন্ট কোম্পানি যেটা এটা ম্যানেজ করছে, পুরো দায়িত্ব নিয়ে করছে, তারা ফেল করেছে। তাদের জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমা চাইছেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সৌজন্যতা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক রূপ দেখিয়েছেন। এবং আমি আপনাদেরকে বলি, শতাদ্রু দত্ত এখন কাস্টাডিতে আছে। ও যদি কোনোদিন বেরোয়, আপনারা তাকে জিজ্ঞেস করবেন কি হয়েছে না হয়েছে, সেগুলো ভালো বলতে পারবে। রাজ্য সরকারের সাথে এর কোনো যোগাযোগ নেই। কিছু কিছু মানুষকে বরঞ্চ আমরা দেখেছি, কিছু গেরুয়া ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম করতে করতে হঠাৎ করে ঢুকে পড়লো, কোথার থেকে ঢুকলো, ভাঙচুর করলো, সরকারি প্রপার্টি তারা ভাঙচুর করছে। তারা কারা, সেই জিনিসগুলোকে চিহ্নিত করা খুব প্রয়োজন। আচ্ছা, কিন্তু যদি সরকার জড়িত নাই থাকে এসে, তাহলে আমরা মিনিস্টারের অতজনের পরিবারের লোকের সাথে ছবি তোলা, অত একটা গ্যাদারিং, আমরা একটা ছবি ভাইরাল দেখছি, একটা মিনিস্টার আর মেসি কোলাকুলি ভাবে ছবি তুলছে, যেটা একটা লোকেরা 10-15 হাজার টাকার টিকিট কেটে দেখতে পায়নি। প্লাস আমরা এটুকুনিও দেখতে পেয়েছি যে যখন ওখানে মনুমেন্ট মেসির উদ্বোধন হয়, ওর বাইরে ফ্রি টিকিট বিক্রি হয়েছে। এগুলো একটা মানুষের আক্ষেপ রয়েছে। তো এগুলো নিয়ে কি মতামত? দেখো, যে মিনিস্টারকে নিয়ে তুমি বলছো, অরূপদার কথা, আমি নাম ধরেই বলছি, অরূপদার কথা তুমি বলছো, তিনি এই জিনিসটাতে মানুষ কিভাবে দেখেছে বা নেত্রী কিভাবে দেখেছেন বা অরূপদা স্বয়ং এটা কিভাবে দেখেছেন আমি জানি না। তবে পরবর্তী সময় আমরা দেখেছি অরূপ বিশ্বাস স্বয়ং রেজিগনেশন দিয়েছেন, তিনি রাজধর্ম পালন করেছেন। যেটা আমরা 2002 সালের পরে যখন দেশে আমরা দেখেছি অটল বিহারী বাজপেয়ী ছিলেন, পাশে নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে যখন প্রেস কনফারেন্স করেছিলেন, আমরা শুনেছিলাম এই গোধরা কাণ্ড যখন গুজরাটে হয়েছিল, গোধরা কাণ্ডের পরে যখন তৎকালীন মুখ্যমন্ত্রী গুজরাটের নরেন্দ্র মোদী, তাকে যখন অটল বিহারী বাজপেয়ী রাজধর্ম পালন করতে বলেছিলেন, তিনি কিন্তু করেননি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরে অরূপ বিশ্বাস রাজধর্ম পালন করেছেন। এবং এতটুকুও যদি কোনো মানুষের ক্ষোভ
অরূপ বিশ্বাসের প্রতি সেই মুহূর্তে হয়ে থাকে খানিকক্ষণের জন্য। এই রাজধর্ম পালন করার পরে কিন্তু অরূপ বিশ্বাসের প্রতি যা ক্ষোভ ছিল মানুষের আস্তে আস্তে কমে গেছে, কারণ তিনি সেই জায়গা থেকে ইস্তফা দিয়ে বেরিয়ে এসেছেন। এবং তার কিন্তু এতটুকু মনে প্রশ্ন জাগেনি যে আমি এখান থেকে ইস্তফা দিয়ে দিলে আমার মন্ত্রিত্ব চলে যাচ্ছে, আমার কি হবে, আমার কি হবে। তিনি মনে করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রাখা উচিত, তিনি রেখেছেন। তিনি রাজধর্ম পালন করেছেন, যেটা তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী করে দেখাতে পারেননি। না, এখানে কলকাতার সাথে আমরা যদি গুজরাটকে গুলিয়ে দিই, টোটালটা কিন্তু ব্যাপারটা এখানে আলাদা। আলাদা কিছুই না, সেখানে হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছিল, এখানে এটা আমাদের সেখানে হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে ব্লাস্টেড ইভেন্ট হলেও তাহলে অটল বিহারী বাজপেয়ী সেই মুহূর্তে কেন নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালন করার কথা বলেছিল? কারণ সেই সময়ের যে সেই মুহূর্তে দায়িত্বে ছিল, সেই মুহূর্তে তার সেই সময় দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত ছিল নরেন্দ্র মোদীর, তিনি সেটা করেননি। কিন্তু বাংলায় একটা অপরিকল্পিত ঘটনা, যেখানে রাজ্য সরকার পুরোপুরি জড়িত নয়, ডিরেক্টলি রাজ্য সরকার যে ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল না, এত কিছুর পরেও যখন রাজ্য সরকারের মন্ত্রী পদত্যাগ করছে। আর আমি গুজরাটকে এই কারণেই টানছি, কারণ গুজরাতে লাখো লাখো হাজার হাজার মানুষের প্রাণ চলে গিয়েছিল এই বম ব্লাস্টের পরে, গোদরাকাণ্ড আমরা সকলেই জানি। ফলে এইসবের পরে যখন অটল বিহারী বাজপেয়ী বলেছিল রাজধর্ম পালন করতে, তৎকালীন মুখ্যমন্ত্রী করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুহূর্তে দাঁড়িয়ে স্পোর্টস মিনিস্টারকে আমাদের রাজধর্ম পালন করতে বলেছিলেন, তিনি করেছেন। ফলে পার্থক্য এখানে স্পষ্ট এবং তুলনা তো এখানে করতেই হবে। না, কিন্তু যদি রেজিগনেশন না দেওয়া হয়, তার তো চাপ আছে, তারও তো একটা দেখতে হবে। কি চাপ হতো? দুদিন হয়তো ভোট আসছে, ভোটের সাথে আমরা কিছু একটা জিনিস আমি আবারও বলছি, যেটা আমি আবারও বলছি, তাহলে তো আমাকে এটাও বলতে হয় বিজেপি এটা পরিকল্পিতভাবে করেছে। কারণ হঠাৎ করে একটা অপরিকল্পিত ঘটনা ঘটার পরে যদি আমরা দেখি গেরুয়া পতাকা উঠতে উঠতে জয় শ্রীরাম বলতে বলতে ভাঙচুর করা হচ্ছে। পতাকা তো ওখানে 4 জন ছিল, 4 থেকে 5 জন সাধারণ মানুষও তো ওখানে ছিল, যারা তার কয়েক হাজার গেরুয়া পতাকা নিয়ে ঢুকেছে কারা, গেরুয়া পতাকা নিয়ে ঢুকেছে কারা, তাদেরকে চিহ্নিত করা হয়েছিল। তাদেরকে চিহ্নিত করে পুলিশ তাদেরকে কাস্টাডিতে নিয়েছে এবং পরবর্তী সময় যা লিগ্যাল প্রসিজার হয়তো নিশ্চিতভাবে সেগুলো হয়েছে। তা আমার কথা হচ্ছে, হঠাৎ করে একটা অপরিকল্পিত ঘটনা ঘটার পরে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে হাতে গেরুয়া ঝান্ডা নিয়ে, গেরুয়া পতাকা নিয়ে আমরা দেখতে পাচ্ছি ভাঙচুর করা হচ্ছে, কত কিছু কত কে তুলে তুলে নিয়ে চলে যাচ্ছে। তো এগুলো কি পরিকল্পিত নয়? আর বাংলাকে বারবার করে বদনাম করার চেষ্টা যে বঙ্গ বিজেপি আগেও করেছে, এটা আবারও স্পষ্ট। শুধু মেসি কাণ্ড বলে নয়, বাংলার বাইরে বাংলাকে বারবার করে বিজেপি অপমান করার চেষ্টা করেছে। এবং বিজেপির মধ্যে আমি আগেও যেটা বললাম, যে যত বড় বাংলা বিরোধী, যে যত ভালো করে বাংলাকে অপমান করতে পারে, অপমানিত করে ছাড়তে পারে, সে তত বড় বিজেপির পদাধিকারী হবে। আচ্ছা, এবার আমি আসি ভোটের ব্যাপারে। তো ভোটের ব্যাপারে আমি যখন আসছি, তখন আমাকে এসআইআর এর ব্যাপারটা বলতে হয়। এসআইআরটা অন্য শহরেও হয়েছে, আমরা দেখেছি, কিন্তু বাংলাতে যখন এসআইআরটা হলো, তৃণমূল কংগ্রেসের অনেক একটু প্রবলেম। তারা বলছে যে এটা এত তাড়াতাড়ি কি করে হচ্ছে, সবকিছু প্রবলেম তারা বলছে। কিন্তু অন্য শহরে তো আমরা দেখলাম এসআইআরটা চালু হয়েছে, ওখানে হয়েছে। তো বাংলাতেই সবকিছু এতটা প্রবলেম হয় কোনো কিছু স্টার্ট হলে। খুব স্পষ্টভাবে বলি, আমরা কেউ এসআইআর এর বিরুদ্ধে নই, এসআইআর হোক, কিন্তু আমরা অপরিকল্পিত এসআইআর এর বিরুদ্ধে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এসআইআর হচ্ছে কেন? এবং এসআইআর এর খসড়া তালিকা তো 16ই ডিসেম্বর প্রকাশিত হলো। তার 1 মাস আগের থেকে কি করে শুভেন্দু অধিকারী বলে দিচ্ছে 1.5 কোটি 2 কোটি 3 কোটি করে রোহিঙ্গা বাদ যাবে? রোহিঙ্গা দেখতে কেমন হয়? গোটা ভারতবর্ষে, গোটা পৃথিবীতে 17 লক্ষ রোহিঙ্গা আছে, এটা ডেটা বলছে। কিন্তু ভারতবর্ষে বাংলার বুকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বারবার করে গলা ফাটিয়ে চেঁচিয়ে বেড়াচ্ছে 1.5 কোটি 2 কোটি রোহিঙ্গা বাংলা থেকে বাদ যাবে। নির্বাচন কমিশনের যেই কথাগুলো বলার দরকার, সেই কথাগুলো শুভেন্দু অধিকারী বলছে, শ্রমিক ভট্টাচার্য বলছে। কেন বলছে? আমরা কেউ, তৃণমূল কংগ্রেস কোনোদিন এসআইআর এর বিরুদ্ধে ছিল না। তৃণমূল কংগ্রেস অপরিকল্পিত এসআইআর এর বিরুদ্ধে। এসআইআর কে যেভাবে করানো হচ্ছে, যেই দ্রুত গতিতে করানো হচ্ছে, আচ্ছা আসামেও তো এসআইআর হওয়া উচিত, আসামেও তো নির্বাচন, আসামে হচ্ছে না কেন? আসামে নির্বাচনের সময় কেন এসআইআর হচ্ছে না? আর 26-এর বিধানসভা নির্বাচনের আগে যদি এসআইআর করতে হয়, 24-এর বিধানসভা নির্বাচনের পরপর কেন করেনি? লোকসভা নির্বাচনের আগে কেন এসআইআর করেনি? আমি যাকে 21 সালে ভোট দিয়েছি, আমি যাকে 19 সালে ভোট দিয়ে জিতিয়েছি, যেই মোদিজিকে 19 সালে বাংলার মানুষও এতগুলো আসন দিয়েছে, 21 সালে এতগুলো আসন দিয়েছে, প্রায় 70টার কাছাকাছি আসন দিয়েছে, তাদের হঠাৎ করে আমরা বাংলাদেশি বলে দেবো?
যেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা করেছে, কোট আনকোট লোডশেডিং নেতা, সেটা আলাদা বিষয়, তাকে আমরা বাংলাদেশি করে দেবো, বাংলাদেশি দাগিয়ে দেবো, তারা এবার ভোট দিতে পারবে না? যারা রাস্তায় ভিক্ষা করছে, পথচারী মানুষ, তাদেরকে তাড়িয়ে দেবেন, তারা কোথা থেকে পাবে? এইসব কোনো প্রপার প্ল্যানিং ছাড়া আপনি কি করে এসআইআর করছেন? আর এসআইআর যদি আপনি করে থাকেন, আপনি পরবর্তী সময় আমরা দেখেছি প্রত্যেকটা রাজ্যে আপনারা এক্সটেনশন করেছেন, আপনি বাংলায় কেন করেননি? আপনি গুজরাটে করেছেন আর অন্য যেই সব রাজ্যে করেছেন, বাংলায় কেন করেননি? এইসব প্রশ্ন তো আসবে। আমি আবারও বলছি, এসআইআর এর বিরুদ্ধে আমরা কেউ নই, অপরিকল্পিত এসআইআর এর বিরুদ্ধে। খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর আমরা দেখতে পেলাম ম্যাক্সিমাম নাম হিন্দুদের বাদ গেছে। যেই মতুয়াদেরকে নাগরিকত্বের ললিপপ দেখিয়ে বারবার করে বিজেপি ভোট নিয়ে গেছে, মন্ত্রী করেছে শান্তনু ঠাকুরকে, আজকে মতুয়া ভাই বোনেরা যখন বাদ চলে যাচ্ছে, শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী হয়ে কিভাবে বলছে, কি সাহসকে দিচ্ছে ওকে, যে আমাদের যদি 1,00,000 নাম বাদও যায়, এটাকে আমরা স্যাক্রিফাইস হিসেবে দেখবো? তাহলে সবার আগে তার নাম বাদ যাক, তার পরিবারের নাম বাদ যাক, তাহলে সেটা আমরা স্যাক্রিফাইস হিসেবে দেখবো। সাধারণ মতুয়া ভাই বোনেদের নাম বাদ যাবে, সেটাকে আমরা স্যাক্রিফাইস হিসেবে দেখবো। তাদেরকে বাংলাদেশ তাড়িয়ে দেবেন? এত সহজ? নরেন্দ্র মোদীর বাবার কাগজ চাবো আমরা? অমিত শাহের বাবার কাগজ চাবো আমরা? দেখাতে পারবে? কিন্তু আমরা এটাও দেখেছি যে রিসেন্ট ভিডিওতে এসআইআরটা হওয়াতে যারা বাংলাদেশিরা রয়েছে তারা বর্ডার ক্রস করে যাচ্ছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি আমরা ভিডিওতে। সেটা কটা দেখেছেন? বাংলায় যদি বাংলাদেশি থেকে থাকে, বাংলাদেশি যদি কখনো বাংলায় ঢুকে থাকে, তাদের তো ডানা গজিয়ে যাবে না, তারা বাংলার বর্ডার দিয়েই আসবে, উড়ে উড়ে তো আসতে পারবে না। বর্ডার কারা সুরক্ষিত রাখে? বর্ডার সিকিউরিটি ফোর্স। বারবার করে বলেছি, এই বর্ডার সিকিউরিটি ফোর্স কার অধীনে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। তো যেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বর্ডারকে সুরক্ষিত রাখতে পারে না, সবার প্রথমে সেই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করা উচিত। এখনো করছে না কেন? কিন্তু তারা বলবে যেই টাইমে বাংলাদেশিরা এসেছিল সেই টাইমে বিজেপি ছিল না, সেই টাইমে কংগ্রেস ছিল। হ্যাঁ, যেই সময় বাংলাদেশে যাওয়া আসা করেছে ওই টাইমে বিজেপি সরকার ছিল না। 2014 সালের পর থেকে তোমরা কি করেছো? তোমরা আজকে 2002 সালের পরে এসআইআর করছো। 2014 থেকে 2024 তোমরা কি করছিলে? 10 বছর থাকার পরে হঠাৎ করে একদিন আমার মনে পড়লো যে আমি এসআইআর করব। ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে মনে করলাম আমি এসআইআর করবো, এসআইআর করে দিলাম। 2014 সালে যেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে বারবার করে বলে গেছে ঘুসপেটিয়া ঘুসপেটিয়া ঘুসপেটিয়া, সেই ঘুসপেটিয়াদেরকে নিয়ে সে কি করেছে? 2014 সালে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে সবার প্রথম কাজ করা উচিত ছিল এসআইআর করা। 15 বছর হতে চললো, প্রায় 12-13 বছর হয়ে গেছে, এখন তিনি মনে করছেন তিনি এসআইআর করবেন। তাহলে এতদিন তিনি সেই বাংলাদেশি কোট আনকোট সেই বাংলাদেশি সেই রোহিঙ্গাদের ভোট নিয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। 2026-এর বিধানসভা নির্বাচনে দিল্লির বাবুরা তাকে বলেছে, শুভেন্দুকে, যে আমরা এবার এফআইআর করবো, বাংলাদেশি তাড়াবো, তুমি মুখ্যমন্ত্রী হবে। আবারও বলছি, 26-এর নির্বাচনে, 2026-এর বিধানসভা নির্বাচন, বিজেপি যেই কটা আসন 2021-এর বিধানসভা নির্বাচনে জিতেছিল তার হাফ সিট পায় কিনা আমরা দেখব। আচ্ছা, কিন্তু আমরা এই রিসেন্ট দেখলাম যে টিএমসির এগেনস্টে অনেক কিছুই কিন্তু কেস এসে, কয়লা চুরি, গরু চুরি। কিন্তু এই রিসেন্ট কয়লা চুরির আমরা দেখতে পেলাম যে ইডি যখন রেড মারতে গেল ওই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে গিয়ে ফাইল নিয়ে বেরিয়ে যাওয়া, এটা কি একটা বড় ইম্প্যাক্ট দিল ভোটের আগে? মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছে বেশ করেছে। আইপ্যাক কি? আইপ্যাক একটি মার্কেটিং এজেন্সি, যেই মার্কেটিং এজেন্সি চাওয়ালাকে প্রধানমন্ত্রী করা হচ্ছে বলে সেই বিজেপি নেতা প্রধানমন্ত্রী তৈরি করেছে এই আইপ্যাক 2014 সালে। আইপ্যাক না থাকলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারতো না। 2021 থেকে আমাদের সাথে, দলের সাথে একটা আইপ্যাকের চুক্তি ছিল, এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে এই কেসটা যেটার কথা বলছো কয়লা চুরি, এটা 2022-এর কেস। আইপ্যাকের কর্ণধার সেই মুহূর্তে প্রশান্ত কিশোর। যদি তোমার কিছু প্রশ্ন করতেই হয়, যদি তোমার আইপ্যাক জড়িত কিছু প্রশ্ন করতে হয়, ফাইন্যান্সিয়াল ডিলিং এর কোনো কথা বলতেই হয়, তুমি প্রশান্ত কিশোরকে গিয়ে প্রশ্ন করো। তুমি প্রশান্ত কিশোরকে গিয়ে প্রশ্ন করছো না কারণ সে এখন একটা রাজনৈতিক দলে নিজেকে এই করে নিয়েছে, এবং সে হয়তো তোমাদেরকে খানিকটা বিজেপিকে বিহারে সাহায্য করেছে, সেটা আলাদা বিষয়। কিন্তু প্রশান্ত কিশোরকে প্রশ্ন না করে বর্তমানের যারা ডিরেক্টর, এখন তো আইপ্যাকের 3টি ডিরেক্টর, বাংলায় একজন আছে, একজন ব্যাঙ্গালোরে আছে, আর একজন বোধহয় কেরালায় আছে বা অন্য কোথাও সাউথে আছে।
তো তাদেরকে না ধরে তুমি একমাত্র কলকাতার যে ডিরেক্টর আছেন প্রতীক জৈন তাকে তোমরা ধরছো, এবং খুব স্বাভাবিক আইপ্যাকের যিনি কর্ণধার তার বাড়িতে পার্টি স্ট্র্যাটেজি থাকবেই, আইপ্যাক অফিসে পার্টি স্ট্র্যাটেজি থাকবেই। তোমরা এবার মানুষকে বাংলার মানুষের মন জয় করতে পারছো না বলে তোমরা বাংলার মানুষকে কিভাবে ঠকিয়ে বাংলায় ক্ষমতা আসবে, বাংলা তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি কি আছে সেই সব জেনে তোমরা ক্ষমতায় আসবে, অত সোজা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন বেশ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক অফিসে গেছেন বেশ করেছেন, ফাইল নিয়ে এসছেন বেশ করেছেন। যদি বিজেপি মনে করে থাকে ফাইল চুরি করে তারা ক্ষমতায় আসবে, ফাইল চুরি করে কিন্তু ওটা তো নাকি ওখানে নাকি কয়লা চুরির এভিডেন্স ছিল ওই ফাইলে। কে বলছে সেটা? বিজেপি। তা বিজেপি কি সেই কাগজগুলো দেখে রেখেছে? তাহলে বিজেপি সেই কাগজগুলো রেখে দিয়েছিল, বিজেপি জানতো এখানে থাকবে, তাহলে এতদিন কেন করেনি? 2022 সালের কেস 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সিডিকে কেন করতে হচ্ছে? ইডি, সিবিআই প্রত্যেকটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা মন্ত্রীর অ্যাড্রেস আছে, কিন্তু সেই লোকটার অ্যাড্রেস নেই যেই লোকটাকে আমরা 5 লাখ টাকা হাতে মুড়িয়ে নিতে দেখেছিলাম, তার নাম শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। আমি প্রত্যেকটি ইনভেস্টিগেশন এজেন্সির কাছে অনুরোধ করব, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাদেরকে শুভেন্দু অধিকারীর কাথির শান্তিকুঞ্জের বাড়ির অ্যাড্রেস দেবে, আপনারা যান, কিন্তু যতক্ষণ না দিল্লির বাবুরা আপনাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে আপনারা যেতে পারছেন না। যদি আপনারা এই কেসে একে ধরতে পারেন তাহলে শুভেন্দুকে কেন ধরবেন না? শুভেন্দুর তো প্রমাণ আছে, আপনি ববি হাকিমকে ধরতে পারেন, আপনি মদন মিত্রকে ধরতে, আপনি সবাইকে ধরেছেন, আপনি শুভেন্দুকে ধরেননি কেন? মানুষ প্রশ্ন করবে না? কিন্তু শুভেন্দুর কাছে তো কিছু পাইনি, পেয়েছে তো এদের কাছে। না, শুভেন্দু টাকা নিচ্ছে সবাই দেখেছে। বিজেপি যেই দলে আজকে শুভেন্দু গিয়ে বিরোধী দলনেতা হয়েছে সেই দল পার্টি অফিস থেকে প্রজেক্টর লাগিয়ে দেখিয়েছে, এর থেকে বড় প্রমাণ কি হতে পারে? এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুঁজলে আজও পাওয়া যায়। তো ফলে এই সব কিছুর পর এর থেকে বড় প্রমাণ আর কি চাই? শুভেন্দু অধিকারী কয়েক মাস আগে একটা প্রেস কনফারেন্সে স্বয়ং বলেছেন যে ওই একটা প্রমাণের অভিযোগের প্রমাণ ছাড়া আমার বিরুদ্ধে অন্য কোনো অভিযোগের প্রমাণ নেই, মানে ও নিজেও স্বীকার করছে ও টাকাটা নিয়েছে। তাহলে সেই সবকিছুর পরে এই বিষয় নিয়ে ওর কেন ইনভেস্টিগেশন হবে না? নারদা নিয়ে ওর কেন ইনভেস্টিগেশন হবে? কিন্তু টাকা তো তৃণমূল কংগ্রেসের অনেক নেতারা সবাইকে ধরা হয়েছে। 2021-এর নির্বাচনের পরে প্রত্যেকে জেলে গেছে, আপনি দেখান মদন মিত্র জেলে যায়নি, ববি হাকিম জেলে যায়নি, যাদেরকে দেখানো হয়েছিল প্রত্যেকে জেলে গেছে, একমাত্র জেলে যায়নি শুভেন্দু অধিকারী। 2026-এর নির্বাচন, বিজেপির বিসর্জন, নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারীকে আমরা তারপরে বিধানসভায় পাই না পাই, শান্তিকুঞ্জের বাড়িতে পাই আর না পাই, আলিপুর জেলে পাবো। ওকে, ভোট চুরি নিয়ে টিএমসি বলে বিজেপি ভোট চুরি করে, বিজেপি বলে টিএমসি ভোট চুরি করে, আলটিমেটলি ভোটটা চুরি কে করে? আপনি যদি ভোট চুরি করে থাকেন আপনার মনে ভয় থাকবে। তৃণমূল কংগ্রেস এখন বলছে এখন নির্বাচন হোক, আজকে যত তারিখ আজকে এখনই নির্বাচন হোক। তৃণমূল কংগ্রেস তারপর 250-এর উপর আসনে জিতবে। তৃণমূল কংগ্রেস কনফিডেন্ট, তার কারণ তৃণমূল কংগ্রেস ভোট চুরি করে না। বিজেপিকে আজকে যদি বলা হয় বিজেপি আজকে সেটা করতে পারবে না। বিজেপি 7 থেকে 10 থেকে 15 দফায় করাবে নির্বাচন, যাতে প্রত্যেকটা জায়গায় আমরা সেন্ট্রাল ফোর্স দিয়ে নির্বাচন করাতে পারি। পঞ্চায়েত নির্বাচনে তো সেন্ট্রাল ফোর্স দিয়ে হলো, প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। এই সব কিছুর পরেও বিজেপির লজ্জা নেই, বিজেপি ভোট চুরি বলে। আসল চোর কে সেটা বাংলার মানুষ জানে, সেটা ভারতবর্ষের মানুষ জানে, ফলে এইসব নিয়ে আলাদা করে এক্সপ্লেনেশন দেওয়ার কিছু নেই। আচ্ছা, কিন্তু বিজেপি, আমি যদি অন্য শহরে যাই, তারা তো কাজ করেছে, এবার তারা বলছে যে বাংলাতে ঢুকে বাংলাতে যেটা 10-15 বছর হয়নি, তারপর তারা এটা করবে। দেশের যা সর্বনাশ গত 13 বছরে হয়েছে, বাংলার মানুষ দূর থেকে আপনাদেরকে নমস্কার করে, আপনারা বাবা এসেন না। বাংলার মানুষ খুব সুখে আছে, শান্তিতে আছে। 2014 সালের পর থেকে যেভাবে নরেন্দ্র মোদী যত কথা বলেছে, এই সবকিছুর পরে আর আমরা আপনাকে নিতে পারবো না, আপনার দলকে আমরা নিতে পারছিও না, পারবো না। ফলে আপনারা অন্য যেখানে আছেন অনেক আপনাদের শুভেচ্ছা। যতদিনের আপনাদের আগামী দিনের নির্বাচনগুলো আসবে আপনাদের সেখানেও অবস্থা খারাপ হবে। আর দলে আপনাদের যতদিন শুভেন্দুর মতো নেতা আছে আমাদের কোনো চিন্তা নেই, আপনারা ভালো করে কাজ করে যান। না, কিন্তু আমরা বাংলাতে বারবার থেকেই চাকরির অভাব আছে, চাকরিটা বাংলাতে খুব কম, অন্য বাইরে চলে যাচ্ছে সবাই, তো চাকরিটাও তো একটা প্রধান একটা ফ্যাক্টর বাংলাতে রয়েছে। একটা জিনিস খুব ফ্যাক্ট আমি তোমাকে দিচ্ছি, বাংলা থেকে প্রায় 7.5 লক্ষ কোটি টাকার উপরে জিএসটি তুলে নিয়ে গেছে কেন্দ্র সরকার, যেটা অন্য অনেক রাজ্য থেকেই বেশি। তুমি যদি আজকে তোমার যদি ইনকাম না থাকে, সোর্স অফ ইনকাম না থাকে, তুমি যদি কোনো চাকরি না করো বা কোনো ব্যবসা না করো, তাহলে তুমি কোনো মতেই
কোনো জিনিসপত্র কিনতে পারবে না, আর এখন জিনিসপত্র কিনলে ডিরেক্টলি সেখানে জিএসটি ইনক্লুড থাকে। বাংলা থেকে সবচেয়ে বেশি জিএসটি কেন্দ্রীয় সরকারে কালেক্ট করে নিয়ে গেছে, মানে বাংলায় যে মানুষজন থাকে তাদের সোর্স অফ ইনকাম আছে। বাংলায় চাকরি নেই আমরা বলতে পারি না, বাংলায় চাকরি আছে, বাংলায় সোর্স অফ ইনকাম আছে বলে বিহার যেখানে এনডিএর সরকার চলছে সেখানকার মানুষ আসে এখানে কামাই করছে। অনেক সময় আমরা বলি আরে বাংলায় তো এখন অনেক বেশি হিন্দি ভাষী লোকজন বেড়ে গেছে। আমরা কেন বলি? কারণ বিহারের যারা লোকজন, আমরা দেখেছি এখানে যখন কোনো চাকরির পরীক্ষা হয় বিহারের লোকজন, ঝাড়খণ্ডের লোকজন এসে জায়গা ভরিয়ে দেয়, লাইনে মানে ট্রেন ভরিয়ে দেয়। কেন? কারণ তারা জানে অন্য জায়গাতে চুরি হলো, বাংলা এগুলো ক্ষেত্রে চুরি হবে না। আচ্ছা, কি আমি তোমাকে যখন আমি শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে আমি ওটাকে একটু কন্টিনিউশন করতে চাইছি, যে শুভেন্দু অধিকারী নিজেকে হিন্দু, কঠোর হিন্দু বলে। এই কট্টর হিন্দুটা হলো কবে থেকে? 2021-এর পর থেকে। হ্যাঁ, এই কট্টর হিন্দুর যে ভঙ্গিমা, আমি প্রকৃত হিন্দু, আমি গর্বিত হিন্দু, আমি ব্রাহ্মণ ঘরের ছেলে, আমি শুভেন্দুর মতন চোর চিটিংবাজের থেকে হিন্দুত্ব শিখবো না। যেখানে আমার কাছে স্বামী বিবেকানন্দ আছে আমি তার কাছে শিখবো, আমি রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে হিন্দুত্ব শিখবো যদি আমার শিখতেই হয়। কিন্তু আমি হিন্দু বলে আমি গলা ফাটিয়ে, আমি একটা জিনিস বিশ্বাস করি, হিন্দু যে ধর্ম, হিন্দু আমি, হিন্দু তুমি, হিন্দু জগৎবাসী, হিন্দু মানে সর্বধর্ম সমান ভালোবাসি, এই জিনিসটা আমি খুব বিশ্বাস করি। ফলে আমি হিন্দু মানে আমি মুসলিম বিরোধী নই, আমি হিন্দু মানে আমি প্রত্যেকটি ধর্মকে সমান চোখে দেখি, প্রত্যেকটি ধর্মকে সমানভাবে ভালোবাসি। ও তো গরুর মাংস 3 বাটি খেয়ে বসেছিল সৈফুদ্দিনের বাড়িতে, ফলে ওদের সাথে কি কথা বলবো? এই সব কথাবার্তা বলে শুভেন্দু অধিকারী নিজেকে বড় হিন্দু প্রমাণ করতে চায়, হিন্দু সম্রাট প্রমাণ করতে চায়, হিন্দু রক্ষক প্রমাণ করতে চায়। কিন্তু সে কত বড় মূর্খ, কোট আনকোট, সে কত বড় মূর্খ, সে কত বড় ভণ্ড সাধু, এই জিনিসটা বাংলা সহ গোটা ভারতবর্ষের মানুষ জানে। ভারতবর্ষের তত বাংলার মানুষ সেটা বিশ্বাস করে যে তাদের যদি হিন্দু হতেই হয় তারা স্বামী বিবেকানন্দের মতো হিন্দু হবে, রামকৃষ্ণ পরমহংসদেবের মতো হবে, শুভেন্দুর মতো সুকান্তের মতো হিন্দু হবে না। না তোমার সুকান্ত মজুমদারের উপরে পয়েন্ট অফ ভিউ কি আছে পার্সোনালি, তুমি যদি পয়েন্ট অফ ভিউ দিতে চাও, সুকান্ত মজুমদার মানুষ হিসাবে আর নেতা হিসাবে কেমন ভাবে দেখছো? মানুষ হিসাবে শিক্ষিত, প্রফেসর বা কিছু টিচার ছিলেন, লাইনে ছিলেন, তার মানে নিশ্চয়ই শিক্ষিত, বটানি নিয়ে পড়াশোনা করেছেন। কিন্তু কোন মতিভ্রমে তিনি বিজেপিতে গেছেন আমি জানি না, কিন্তু বিজেপিতে যাওয়ার পরে সে তার লাইফটা আর কি হেল হয়ে গেছে। তিনি পড়াচ্ছিলেন, ভালো করে পড়াচ্ছিলেন, পড়াতেন, সুখে শান্তিতে থাকতেন, ভালো ছিল। কিন্তু অন্য যে কোনো রাজনৈতিক দলে যেত, বিজেপিতে গিয়ে সে নিজের অবস্থা খারাপ করে দিয়েছে। মানুষের কাছে তার একটা যে পারসেপশন থাকা উচিত সেটা আর নেই। আচ্ছা, দিলীপ ঘোষ ও খুব কথা বলে, দিলীপ ঘোষ কি তুমি কিভাবে দেখছো? পার্টি ওকে সাইডলাইন করে দিয়েছে বিজেপি, এটা ওদের পার্টির অভ্যন্তরীণ বিষয়। পার্টি ওকে সাইডলাইন করে দিয়েছে, তারা দেখেছে যে যদি দিলীপ ঘোষ থাকে তাহলে শুভেন্দু উঠতে পারবে না। আর শুভেন্দু একটু বেশি বিজেপি, তার কারণ সে তৃণমূল থেকে এসছে। ফলে যারা পুরোনো দিনের কর্মী বিজেপির, আমার তাদের জন্য খারাপ লাগে যে যারা অন্যান্য দল থেকে বিজেপিতে গেছে তাদের গুরুত্ব বেশি, আর যারা প্রথম দিন থেকে বিজেপি করেছে। এটা তো সত্যি যে 2014 সালের আগে বিজেপি কোথায় ছিল বাংলায়, বা 2021 সালের আগেই বা বিজেপি কতটুকুই বা ছিল, এটা তো আমাদের অস্বীকার করার কিছু নেই। ফলে যারা পুরোনো দিনের বিজেপির কর্মী তাদেরকে বিজেপি কোনোদিন সম্মান দেয়নি, দেবেও না আগামী দিনে। ফলে দিলীপ ঘোষও সেরকমই একজন, কথা ভুলভাল বলে, কি বলবো। তো রিসেন্টলি আমরা দেখতে পেলাম যে একটা নিউজ চ্যানেল খুব ট্রেন্ডে আছে, ঠিক আছে, রিপাবলিক বাংলা, তার একজন জার্নালিস্ট আছে শান্তু পান। তো সে অনেকটা এখন খুব জেগে উঠেছে, অ্যান্ড তাদের এতদিন ঘুমাচ্ছিল কেন? হ্যাঁ, ওকে এতদিন ঘুমাতে কে বলেছিল? হঠাৎ করে ফোনের অ্যালার্ম কানের সামনে বেজে উঠেছে, ও জেগে উঠেছে। আমি একটা কথা বলি, হচ্ছেটা কি? আমার প্রশ্ন এখানে, ওর হচ্ছেটা কি? ওর জীবনে হয়েছেটা কি? হঠাৎ করে এত তিরিং বিরিং, ওই গরম তেলে কালো জিরে দিলে যেমন করে জিরে ফুটে উঠে, তেজপাতা ফুটে উঠে, ও সেভাবে ফুটে উঠছে কেন? আস্তে আস্তে ভদ্র ভাষায় কথা বলুক, আমরা সবাই শুনবো। ও যদি লাফিয়ে বেড়ায়, চেঁচিয়ে বেড়ায়, লাভ কি? ও চেঁচিয়ে বেড়ালে মাইকে বলার মানেটা কি হয়? তাহলে এমনি চেঁচিয়ে বেড়াক। আমার কথা হচ্ছে, একজন সাংবাদিক বিজেপির মিছিলে গিয়ে যদি বিজেপির সাথে স্লোগান দেয়, সে তারপরে নিজেকে নিরপেক্ষ বলে,
আমি বাবার জন্মে শুনিনি। ফলে এত কিছুর পরে যদি সন্তুপান নিজেকে সাংবাদিক বলে, সন্তুপানের সাথে সাথে সন্তুপান তো নিজে মূর্খের স্বর্গে বাস করছে, ও বাংলার মানুষকেও ভাবছে বাংলার মানুষ মূর্খের স্বর্গে বাস করছে। সন্তুপান, আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে সল্টলেকে বিজেপির পার্টি অফিসে যান। আমি ভালো কথা বলছি, সাংবাদিকতা ছেড়ে দিন, অনেক কামিয়ে নিয়েছেন সাংবাদিকতা করে, আর এদের বুট চেটে আর দরকার নেই। এবার বিজেপির উত্তরীয় পড়ুন, 2026-এর নির্বাচনে কোন একটা জায়গা থেকে দাঁড়িয়ে 3 নম্বর হন। না, কিন্তু আমি এইটুখানি আমি দেখেছি যে রিসেন্টলি তার একটা কথা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলাতে অনেক মানুষরা খেপে গেছে, তোমাদের দলে যারা রয়েছে। কিন্তু এটাও আমরা এক সাইডে দেখেছি যে দেবাংশু যখন কোথাও স্পিচ দেয়, ও মিঠুন চক্রবর্তীকে মিঠুন চক্রবর্তী হিসাবে বলে। এটা দুটোতে অনেকে বলছে এইভাবে জিনিসটা, ব্যাপারটা তো এটা তো কাইন্ড অফ সবাই বলছে সন্তুমান ঠিকই করেছে। আমরা যারা ছাত্র যুব রাজনীতি করি, যারা রাজনীতি করে বা করতে চায়, কাউকে না কাউকে দেখে তো আসবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি যেই দল করি, আমি নিজের দল থেকে যতটা না শিখতে পারবো, অনেক বেশি আমি বিরোধী দল থেকে শিখতে পারবো। এটা প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য। আমি যদি বিরোধী দলের নেতাদেরকে শুনি কেটে দেবো, মেরে দেবো, পুঁতে দেবো, অনাথ করে দেবো, শ্মশানে পাঠিয়ে দেবোর মতো কথা বলতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা খালা, মমতা ফুপা খালা, মমতার মুখ হারপিক দিয়ে পরিষ্কার করা উচিত, এই সব ভাষা শুনতে, তারপরে বিজেপি কোনোদিন আশা করতে পারে না আমি বিজেপি নেতাদেরকে সম্মান দিয়ে কথা বলবো। যদি এরপরেও বিজেপি আশা করে আমি বিজেপির নেতাদেরকে সম্মান দিয়ে কথা বলবো, তারা মূর্খের স্বর্গে বাস করছে, তারা ভুল ভাবছে। যদি শুভেন্দু অধিকারী মিঠুন চক্রবর্তী কিছু করেন, যদি শুভেন্দু অধিকারী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা খালা বলে, আমিও শুভেন্দু অধিকারীকে শুভেন্দু কাথির বেটা বলেই ডাকবো। যদি আজকে মিঠুন চক্রবর্তী মমতা করে, যদি আজকে মিঠুন চক্রবর্তী ডাইনি বলে, বাংলা থেকে তাড়াতে হবে, এই গদি থেকে নামাতে হবে, ছুঁড়ে ফেলতে হবে মতন ভাষা প্রয়োগ করে একজন সিটিং চিফ মিনিস্টারের বিরুদ্ধে, আমি মিঠুন চক্রবর্তীকে সেই মিঠুন বলেই হয়তো সম্বোধন করব, বা মিঠুন চক্রবর্তী বলেই সম্বোধন করব, বাবু দাদা আমার মুখে আসবে না। ফলে তারা যদি রেসপেক্ট আশা করে, তাদেরকে রেসপেক্ট দিতে জানতে হবে। সম্মান যদি চেয়ে থাকে, তাদেরকে সম্মান দিতে হবে। আমি আপনাকে বহু জায়গায় দেখিয়ে দিতে পারবো, মিঠুন চক্রবর্তী বলছে এই মমতাকে মাটি থেকে, এই গদি থেকে নামিয়ে দিতে হবে, এই মমতাকে তাড়িয়ে দিতে হবে, কোট আনকোট কৌস্তব বাগচি বলছে এই ডাইনিকে তাড়িয়ে দিতে হবে। ফলে এইসব শোনার পরে বিজেপি কোনোদিন যাতে আশা না করে তৃণমূল কংগ্রেস তাদের সাথে ভদ্র ভাষায় কথা বলবে, যতটুকু মার্জিত ভাষা প্রয়োজন তার ঊর্ধ্বে আমরা হয়তো যাবো না, কারণ আমরা নেতৃত্ব দল করি, তিনি আমাদেরকে শিক্ষা দেন ভদ্র ভাষায় কথা বলতে, কিন্তু তার বাইরে গিয়ে আমরা এর থেকে বেশি সম্মান আপনারা আশা করতে পারেন না। তো আজকে আমি যেটা আমাদের দেখতে পাচ্ছি যে যারা ভোট এর চুরির কথা বলছে, নন্দীগ্রাম নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, তো নন্দীগ্রামটাকে তোমরা কিভাবে দেখছো জিনিসটা? লোডশেডিং এমএলএ, প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী ঘোষণা করে দেওয়া হলো, হঠাৎ করে লোডশেডিং হলো, তারপরে শুভেন্দু অধিকারীকে জয়ী ঘোষণা করে দেওয়া হলো। তো সেখানকার নন্দীগ্রামের মানুষও আজকের দিনে দাঁড়িয়ে নন্দীগ্রামের মানুষ বিধায়ককে শুভেন্দু দাওয়া এমএলএ ডাকে না, লোডশেডিং এমএলএ করে ডাকে, এলএমএলএ, লোডশেডিং এমএলএ। ফলে এইসব নিয়ে আর কিছু বলার নেই। ওর চুরি একটা অভ্যাস ছিলই, ও প্রচুর দলের নাম ভাঙিয়ে প্রচুর জায়গাতে হয়তো প্রচুর চুরি করেছে, পরবর্তী সময় নিজের আখের গোছানোর পরে নিজেকে বাঁচানোর জন্য ও বিরোধী দলে বিজেপিতে যাওয়ার পরে এইসব করেছে, আমরা সকলেই জানি। এবং ওকে নিয়ে আলাদা করে বলে ওর টিআরপি বাড়িয়ে, বা ওকে নিয়ে আলাদা করে বলে নিজের মুখটাকে অপবিত্র করার মতো কোনো ইচ্ছে রুচি আমার নেই। আচ্ছা, কিন্তু এই শুভেন্দু অধিকারীকে তো আমরা দেখেছিলাম একসময় তৃণমূলের খুব কাছের একটা মানুষ, হঠাৎ তার এতটা রাগ উঠলো, সে কি যোগ্য সম্মানটা পায়নি তৃণমূলে, যেটা বিজেপিতে পাচ্ছে এখন? না, তার তো কোনোদিন রাগ ওঠেনি, তার কোনোদিন রাগ ওঠেনি। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, এবং একটা জিনিস আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, শিখে এসেছি, ফল পাতা যতই বড় হয়ে যাক গাছের থেকে বড় হতে পারে না। শুভেন্দু নিজেকে যত বড় প্রমাণ করার চেষ্টা করুক, যার ছত্র ছায়া থেকে সে রাজনীতি করেছে, শিখেছে, যে তাকে শত 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 সুযোগ দিয়েছে, পদ দিয়েছে, দায়িত্ব দিয়েছে, বাংলার মানুষের কাছে পরিচিত করিয়েছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় সে কোনোদিন হতে পারবে না। আজকে সে এত কিছু করে নিজেকে বাঁচানোর জন্য ইডি সিবিআই তার পেছনে লেগে যাবে, ইডি সিবিআই থেকে বাঁচার জন্য বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে নিজেকে সাদা কাপড় করে নিয়ে এখন সে বিজেপিতে গিয়ে
সাইডলাইন হয়ে গেছে। একসময় তো সে 33টা পদ সামলেছে, আজকে সে কি হয়ে বসে আছে? লোডশেডিং এমএলএ, যেখানে যাচ্ছে জয় বাংলা শুনছে আর অ্যালার্জির মতন ও গা চুলকে বাইরে বেরিয়ে আসছে। একটা বিরোধী দলনেতার মুখের ভাষা শুনেছেন? নোংরা নোংরা গালাগালি করছে রাস্তায় দাঁড়িয়ে লোকজনকে। একজন দায়িত্বপ্রাপ্ত নেতা যে কোনো দলের, তাদের যদি ভাষা চয়ন ঠিক না থাকে বাংলার মানুষের প্রতি, বাংলার মানুষকে যদি তারা প্রতিনিয়ত অপমান করে, বাংলাকে কি করে বঞ্চিত রাখা যেতে পারে, বাংলার প্রতি যেভাবে বঞ্চনা করা যেতে পারে, এই যদি কলা কৌশল করে যায়, বাংলার মানুষ তাদেরকে একসেপ্ট করবে কেন? ফলে নন্দীগ্রাম না, বাংলার মানুষ বাংলার ওখানে, বাংলার যে কোনো প্রান্তেই যাক না কেন, ও এখন থেকে সেই কথাই শুনবে। জয় বাংলা ওকে শুনতেই হবে যদি বাংলায় থাকতে হয়, এবং জয় বাংলা শুনেও তেলে বেগুনে এক হয়ে পড়বে। আচ্ছা, একদম প্রোগ্রামটা আমাদের এন্ডের টাইমে এসছে, তো যেতে যেতে একটা কথা বলার, সেটা হচ্ছে বিজেপি বলছে যে সব জায়গা জিতলাম, বিহার জিতলাম, এবার টার্গেট বাংলা। যেতে যেতে তুমি কি বলে যেতে চাও? যতই করো হামলা, আবার জিতবে বাংলা, বিজেপি আবার তোরা ঠেলা সামলা। ইডি সিবিআই কে দিয়ে তোমরা যতই কিছু করানোর চেষ্টা করো না কেন, যতবার করে তোমরা যত রকমের টাকা আটকানোর চেষ্টা করো না কেন, বাংলাকে তোমরা যতভাবে বঞ্চিত করার চেষ্টা করো না কেন, 2026-এর নির্বাচনের পরে অমিত শাহের টাকেও আমরা জোড়া ফুল ফোটাবো। এটা আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম। ওকে, সো থ্যাংক ইউ আসার জন্য। থ্যাংক ইউ। অ্যান্ড